নমস্কার। আজকে আমি এমন একটি বিষয় নিয়ে কথা বলবো। তিনি একজন চিত্রশিল্পী। হ্যাঁ, বিখ্যাত বলা যায়, অন্তত সেই সময়, যে সময় বামপন্থীরা ইংরেজ সরকারের পায়ে পা মিলিয়ে ভারত বিরোধিতা করছিল। তিনি চিত্তপ্রসাদ ভট্টাচার্য। হাতের কবজির জোর ছিল অসাধারণ। আমি নিজে একজন শিল্পপথের পথিক হয়ে আর একজন শিল্পীর অবমাননা করব না, কিন্তু তিনি একজন এমন মহান ব্যক্তিত্বকে নিয়ে এত বীভৎস কার্টুন এঁকেছেন যা ক্ষমার অযোগ্য। হয়তো তিনি তখন বুঝতে পারেননি তারুণ্যের অহংকারে প্রথাগত শিল্প প্রশিক্ষণ তিনি পাননি। যতদূর জানি, সরকারি শিল্প শিক্ষালয়ে, মহাবিদ্যালয়ে, শান্তিনিকেতনে ইনি ভর্তি হতে গিয়েছিলেন, কিন্তু ভর্তি হতে পারেননি। তিনি আচার্য নন্দলালের কাছে গেলে তিনি বলেন, তুমি তো শিল্প শিখেছ, আর কি শিখবে? আচার্য এই কথা কী ভেবে বলেছিলেন আমি জানি না, তবুও যতদূর জানি, চিত্তপ্রসাদ আচার্য নন্দলাল এবং আচার্য অবনীন্দ্রনাথ ঠাকুর এই দুজনেরই সান্নিধ্য পেয়েছিলেন। তারপরে তাঁর যে চিত্রকর্ম আমরা দেখব, আলোচনা করব, প্রধানত তার চিত্র প্রাগে আছে, দিল্লি ন্যাশনাল আর্ট গ্যালারিতে আছে, মডার্ন আর্ট গ্যালারিতে আছে। তিনি একজন প্রথিতযশা শিল্পী ছিলেন সেই সময়কার। আবার বলছি, আজকে তরুণ প্রজন্ম, এমনকি সেই বামপন্থী দলের যারা সমস্ত প্রচার কার্য করেন, তারাও সকলে তার নাম জানেন বলে মনে হয় না। কারণ তিনি হুসেন ছিলেন না, তিনি আচার্য অবনীন্দ্রনাথ ছিলেন না, তিনি আচার্য নন্দলাল ছিলেন না। অবনীন্দ্রনাথের মতো তিনি ভারত মাতা আঁকতে পারেননি। আচার্য নন্দলালের মতো তিনি ত্রিপুরী কংগ্রেসের পোস্টারে শ্রমজীবী মানুষের ছবি ভারতীয় ধারায় আঁকতে পারেননি। তিনি এঁকেছেন পাশ্চাত্য ধারায়, ক্ষতি নেই তাতে। দারিদ্র্যের ছবি, ভারতীয় দারিদ্র্য বড় দামি জিনিস, বিদেশের বাজারে বড় দামে বিক্রি হয় ভারতীয় দারিদ্র্যের চলচ্চিত্র, ভারতীয় দারিদ্র্যের ছবি, ভারতীয় দারিদ্র্যের উপন্যাস বড় দামি জিনিস। তো এই চিত্তপ্রসাদ ছবি এঁকেছিলেন পিপলস ওয়ার পত্রিকায়, কার্টুন করেছিলেন নেতাজি সুভাষচন্দ্র বসুকে তোজোড় কুকুর সাজিয়ে। ইনি নেতাজি সুভাষচন্দ্র বসুর কার্টুন করেছিলেন গাধার মুখ দিয়ে। ইনি নেতাজি সুভাষচন্দ্র বসুর কার্টুন করেছিলেন যে একটা বোমা জড়িয়ে, জাপানি বোমা জড়িয়ে ধরে নেতাজি সুভাষচন্দ্র কলকাতার ওপর এসে পড়ছেন, এবং সেখানে দারিদ্র ক্লিষ্ট, অন্ন ক্ষুধা ক্লিষ্ট মানুষেরা, শিশুরা ছড়িয়ে রয়েছে, তাদের ওপর এসে পড়ছেন। এই মানুষটি তোতা পাখির মতো করে সুভাষচন্দ্রকে এঁকেছেন। বিভিন্ন পশু পাখির সঙ্গে গাধা, কুকুর, তোতা পাখি, বোমা জড়িয়ে দেওয়া এইসব কার্টুন করে সেই যুগে তিনি বামপন্থীদের কাছে অসম্ভব খ্যাতি অর্জন করেছিলেন। সকলেই তার মতো প্রগতিশীল মানুষ আর দেখেনি। পরে বামপন্থীদের একটা বিশেষত্ব হলো, তারা অপরাধ করার সময় করে নেয়, সেই অপরাধের ফসলটুকু যতটুকু পাবার, নেতিবাচক ফসল হলেও ফসল তো, সেই ফসল যতটুকু পাবার সেটা সে গ্রহণ করে, সেই ফসল দিয়ে সে কাজকর্ম এগিয়ে নিয়ে যায়। তারপর যখন সময় আসে, বোঝে যে এইবার ওইটা মানুষ অন্যভাবে নিচ্ছে, তখন সে করজোড়ে বলে, ঐতিহাসিক ভুল, এটা আমাদের ভুল হয়েছিল, আমরা ক্ষমা চেয়ে নিচ্ছি। তখন যার সম্বন্ধে বলা হয়েছিল তিনিও থাকেন না, যে প্রজন্ম শুনেছিল তিনিও থাকেন না। যেমন 1920-তে একটা অনুষ্ঠানে বললেন, রবীন্দ্রনাথকে বুর্জোয়া বলা ভীষণ ভুল হয়েছিল, আমরা বুঝতে পারিনি। আমাদের ভবানী সেন, তার মতো অমন মারাত্মক বামপন্থী লেখক বুঝতে পারেননি। সেরকম চিত্তপ্রসাদও বুঝতে পারেননি যে সুভাষচন্দ্র কী পর্যায়ের মানুষ।
সুভাষচন্দ্র ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রাম তাঁর জন্যে স্বাধীনতা এসছে, না, সেসব কোনো কথাই না। তিনি ফ্যাসিবাদের দালাল। আর এই ফ্যাসিবাদের দালালকে তো এমন করে আঁকতে হবে যাতে লোকের মনে বসে যায়। আজও লোকের মনের মধ্যে বসে রয়েছে সেই সুভাষচন্দ্রের গলায় লোহার চেন, মুখ কুকুরের মতো, বলতে আমার জিভে আটকাচ্ছে। চিত্তপ্রসাদ একজন শিল্পী ছিলেন, আমাদের পূর্বসূরি, আগেকার দিনের শিল্পী। তাঁর হাত কাঁপেনি, কারণ তিনি যে বামপন্থী। শ্রদ্ধা জিনিসটা বামপন্থার অভিধানে নেই। শ্রদ্ধা তো দুর্বলতা, শ্রদ্ধা তো বুর্জোয়ার অস্ত্র। শ্রদ্ধা কেন থাকবে বামপন্থার অভিধানে? শ্রদ্ধা নেই, দয়া মায়া কিচ্ছু নেই, শুধু আছে নিজেদের আত্মপ্রচার, শুধু নিজেদের আত্মপ্রচার। এবং আমরাই শেষ কথা, আমরাই বিপ্লব, আমরাই মুক্তি, এটা বোঝানো। সেটা বোঝাতে গিয়ে সুভাষচন্দ্রের একাধিক কার্টুন এঁকেছিলেন তিনি পিপলস ওয়ার পত্রিকায়। কার্টুনগুলি এখনও আপনারা খুঁজলে গুগলে পাবেন, বিভিন্ন জায়গায় খুঁজলে পাবেন। কিন্তু সেটা সব খুঁজে পাওয়া সেটা সব থেকে বড় কথা নয়। এই কার্টুনগুলো চিত্তপ্রসাদ এঁকেছিলেন, বামপন্থীরা এই কার্টুন দেখিয়ে সুভাষকে হতমান হতযশ করার চেষ্টা করেছিলেন। ছেঁড়া চটের বস্তা দিয়ে সূর্য ঢাকা যায় না, সুভাষকে তারা ঢাকতে পারেননি। কিন্তু তারা যখন 34 বছরের রাজত্বে এলেন, তখন তারা এই ভুল পাঠ্যপুস্তকে স্বীকার করলেন না। তারা এই ভুল হিস্ট্রি অফ আর্ট, ইতিহাসের যে আর্ট শিল্পেরও তো একটা ইতিহাস আছে, সেই ইতিহাসে চিত্তপ্রসাদের নাম আজও লেখা আছে অসাধারণ শিল্পী হিসেবে। সেই ইতিহাসবেত্তারা তাকে বলেননি যে তিনি সুভাষকে সারমেয়র মতো করে এঁকেছিলেন, সরমার পুত্র। তিনি বলেননি, কোনো শিল্প ইতিহাসকার এ কথা বলেননি। বললে যে তাদের জাত যাবে, তারা কি তা বলতে পারেন? বামপন্থাই তো শ্রেষ্ঠ, সেটা ধরেই তো আমাদের বাঁচতে হবে। এই ছিলেন চিত্তপ্রসাদ। তাঁর ছবির আমি ভূয়সী প্রশংসা করছি তার কবজির জোরের, তার আঙুলগুলোর জোর ছিল। তিনি অসাধারণ ছবি এঁকে গেছেন। আমি নিজে শিল্প পথের পথিক হয়ে কখনোই একজন শিল্পীর অপযশ করব না, কিন্তু মাফ করবেন চিত্তপ্রসাদ বাবু, আপনার সম্বন্ধে তো বলা যায় না, আপনি যেখানেই থেকে থাকুন না কেন। আপনারা তো নাস্তিক, আপনারা তো পরলোক পরজন্ম কিছুই বিশ্বাস করেন না। আপনারা শুধু বিশ্বাস করেন সেই শ্মশ্রু গুম্ফ সম্বলিত গম্ভীর মানুষটিকে, যিনি একটি অদ্ভুত বামপন্থা তৈরি করে গিয়েছিলেন। আমার বোঝার ক্ষমতা নেই সেই বামপন্থা, তাই অদ্ভুত বিশেষণটা বললাম। গুণীজন মাফ করে নেবেন। আজকে অনেকেই জানেন না, আজকে সামাজিক মাধ্যমে কথাটা ঘুরছে যে সুভাষকে তোজোর কুকুর বলা হয়েছিল, কিন্তু কে যে ছবিটা এঁকেছিলেন সেই কথাটা কিন্তু কেউ বলে না, সেই কথাটা কেউ বলে না, সেই কথাটা কেউ জানে না। এটাও কিন্তু বিশ্বাস করা সম্ভব নয়। জানেন অনেকেই, কিন্তু এখনও গোপন রাখেন। চিত্তপ্রসাদের চিত্তকালিমা লিপ্ত হতে দেওয়া যায় না। নমস্কার।